দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 12:15টায় কাতারের আমিরের পাঠানো একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন তিনি। সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে আপোষহীন নেত্রী খালেদা জিয়ার এই বিদেশ যাত্রা হৃদয় ছুঁয়েছে সর্বস্তরের মানুষের। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা হবে তার। নিজের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। তার এই সফরে দীর্ঘ 7 বছর পর লন্ডনে সাক্ষাৎ হবে বড় ছেলে তারেক রহমানের সাথে। ইমরুল আহসানের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার পর বিদেশ রওনা দিলেন বেগম খালেদা জিয়া। গন্তব্য লন্ডন, উদ্দেশ্য সুস্থতা। যে নেত্রী জীবনের প্রতিটি মুহূর্ত সংগ্রামের নতুন পথ বুনেছেন, তাকে বিদায় জানাতে ঢাকার রাজপথে নেমে এসেছিল নেতাকর্মীরা। তাদের ভিড় ঠেলে বাসভবন ফিরুজা থেকে বিমানবন্দরের দিকে এগিয়ে যায় গাড়ির বহর। বিমানবন্দরে তাকে বিদায় জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। আমরা আশা করছি চিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময় তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কাতারের আমিরের দেয়া বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে যাত্রা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার এই বিদেশ যাত্রার মধ্য দিয়ে 7 বছরের বিচ্ছেদের শূন্যতাও পূরণ হচ্ছে। দেখা হচ্ছে ছেলে তারেক রহমানের সাথে, আলিঙ্গন হবে পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমানের সাথে। হিথ্রো বিমানবন্দরেই তাকে অভ্যর্থনা জানাবে পরিবারের সদস্যরা। লন্ডন পৌঁছানোর পর সরাসরি তাকে ভর্তি করা হবে লন্ডন ক্লিনিকে। সেখানে চিকিৎসা হবে তার। সার্বিক তত্ত্বাবধান করবেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এই বিদেশ যাত্রায় পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ। 2020 সালের মার্চে 2 বছরের কারাবন্দিত্বের অবসান হলেও শর্তের বেড়াজালে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয় তাকে। বিদেশ পাঠাতে দলের আন্দোলন, চিকিৎসকদের সুপারিশ আর পরিবারের আবেদন বারবারই নানা অজুহাতে নাকচ করেছে স্বৈরাচার শেখ হাসিনার সরকার। বেগম জিয়াকে সহ্য করতে হয়েছে লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থ্রাইটিস আর শ্বাসকষ্টের যন্ত্রণা। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের 5 মাস পর মুক্ত পরিবেশে চিকিৎসার জন্য বাইরে গেলেন তিনি। দলের নেতাকর্মীদের প্রত্যাশা, সুস্থ হয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন আপোষহীন খালেদা জিয়া। আজকে সারা বাংলাদেশের 18 কোটি মানুষই আনন্দিত যে উনি আজকে সুচিকিৎসার জন্য বিদেশ যাচ্ছে। একটা বিশাল এবং স্বয়ং আল্লাহর আশীর্বাদে এবং আল্লাহ উনি ওনাকে সুস্থতার জন্য এবং সমগ্র দেশবাসী চাই আছে উনি কিভাবে সুস্থ হবে, এটা হলো মেন ব্যাপার। ট্রিটমেন্ট নিয়ে পরিপূর্ণ সুস্থতা অর্জন করে এদেশের মাটিতে এসে আবার এদেশের দায়িত্বভার গ্রহণ করুক। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে এদেশের মানুষের সেবা করার সুযোগ পাক। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবশ্যই আমরা এই গণতন্ত্রের সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন, সামনের দিনে উনি নেতৃত্ব দেবেন, এর আমরা প্রত্যাশা করি। 2 মাস পর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। আসার পথে ওমরা পালনের কথাও রয়েছে তার। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। গুম খুনের সাথে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 22 কর্মকর্তা এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজনৈতিক দলগুলো চাইলে এ বছরের ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা সম্ভব। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে শুরুতেই তার প্রেস সচিব জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে দেশের সাম্প্রতিক নানা ইস্যু, বিশেষ করে জাতীয় ঐক্য এবং সংস্কার নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। জাতীয় ঐক্য এবং কনসেনসাস বিল্ডিংয়ের জন্য যে জাতীয় ঐক্য এবং ব্যাংকিং সেক্টর রিফর্ম, এগুলো বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, খুন, গুম ও জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত সরকারের ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আমাদের কাছে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে কারো নাম আপনাদের কাছে প্রকাশ করা সম্ভব নয়। পাসপোর্ট অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সরকারকে জানানো হয়েছে যে জুলাই হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আপাতত এই বিষয়ে তথ্য এটুকুই। এর আগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত রাজনীতির অভিমুখ, সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের নানান নীতি এবং সিদ্ধান্ত নিয়ে কথা বলেন। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কতটুকু সংস্কার শেষে নির্বাচন দরকার সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানোই চ্যালেঞ্জিং। পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না, আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। কিন্তু এটা অল ডিপেন্ডস অন দি পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি যেটা বলবে তাদের উপরেই আসলে এই ডিসিশনগুলো হবে। প্রোক্লামেশন নিয়েও ধোঁয়াশার কিছু নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এ ব্যাপারে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচার প্রত্যাশা করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, এ বিচারের জন্য জাতি অনেক আশা নিয়ে ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে আছে। সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান বিচারপতি। এখন থেকে এই ভবনে চলবে জুলাই আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম। তামজিদ সুমনের রিপোর্ট। ১৯০৫ সালে গভর্নর হাউস হিসেবে যাত্রা করা পুরাতন হাইকোর্ট ভবনটি পাকিস্তান আমল থেকে ঢাকা হাইকোর্ট এবং ২০১০ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। বিচারকাজ চলমান অবস্থায় ঝুঁকিপূর্ণ বিবেচনায় ১০০ বছরের পুরনো এই ভবন থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাইব্যুনাল। ভবনের পাশেই টিন শেডের স্থাপনা তৈরি করে সেখানে স্থানান্তর করা হয় ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন। শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিচালনা করার সিদ্ধান্ত হয়। সেই লক্ষ্যে সংস্কার কাজ শুরু হয় পুরাতন ভবনের। মঙ্গলবার উদ্বোধন করে ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবন এবং এজলাস কক্ষ ঘুরে দেখেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, জাতি এই ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার আশা করে। এই জাতি অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচারটা দেখতে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই আগস্ট গণহত্যার ঘটনার আওতায় যারা পড়বে তাদের সবার বিচার হবে এই ট্রাইব্যুনালে। আর চিফ প্রসিকিউটর মনে করেন, অপরাধ ট্রাইব্যুনাল সংস্কারের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার একটি আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ঐতিহ্যবাহী কোর্টরুমে বিচারটা শুরু হলে এটা সবারই ভালো লাগবে, কারণ দেশি বিদেশি মানুষ এটা দেখতে আসবেন, বা আসামিরা আসবেন, বিচার প্রার্থীরা আসবেন, সবার জন্য একটা কনভিনিয়েন্সের প্রশ্ন আছে, যেটা এই বিল্ডিংয়ে আছে, যেটা একটা টিন শেডের মধ্যে সম্ভব ছিল না। এখানে বিতর্কের কোনো জায়গা আমরা রাখতে চাই না বলেই আইনের সংশোধন করা হয়েছে। একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি। এবং সেখানে তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। গত নভেম্বর পর্যন্ত ৪ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা। তদন্তের স্বার্থে আর্থিক সংকটে থাকা বেসরকারি ৬ ব্যাংকের MDদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আরাফাত ইসলামের রিপোর্ট।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গত 5 মাসে বাণিজ্যিক ব্যাংকের বোর্ড গঠন, ব্যাংকিং খাতের টাস্কফোর্স গঠন, ডলার বাজার স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময়ে আর্থিক ভীতি কেটে গেলেও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে গত 5 মাসের অর্জনে বাংলাদেশ ব্যাংক খুশি নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র হুসনে আরা শিখা। আপনারা যদি বলেন যে 5 মাস পরে আমি আজকে হ্যাপি কিনা, স্বৈরাচার হাসিনা সরকারের সময়ে নানাভাবে সুবিধা নেয়া বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বাংলাদেশ ব্যাংক, যার অংশ হিসেবে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে বিএফআইইউ। আমরা জানি যে আগেও মূল্যস্ফীতি বাজারে ছিল, তারপরেও আমাদের সুদের হার, নীতি সুদ হার আমাদেরকে বাড়াতে হয়েছে, 2 দফায় বাড়ানো হয়েছে এবং সামনে এই ডিসেম্বর মাসে আমরা আশা করছি যে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আমাদের এই বাড়া কিন্তু অব্যাহত থাকবে। আর্থিক সংকটে তলানিতে থাকা 6 ব্যাংকের এমডির বিষয়েও কথা বলেন তিনি। এছাড়া মূল্যস্ফীতি না কমলে আবারও নীতি সুদ হার বাড়ানো হবে বলেও উল্লেখ করেন। আমরা বলেছি আমাদের এই তদন্তের স্বার্থে এমডিদেরকে দূরে রাখলে নিরপেক্ষভাবে তদন্ত করা সম্ভব হবে এবং তাদেরকে ছুটিতে যেতে বলা হয়েছে এবং তদন্ত শেষে যদি এমডিরা দেখা যায় যে না, তাদের কোনো ইনভলভমেন্ট নাই, ওনারা সসম্মানে ফেরত আসতে পারবেন। গত নভেম্বর মাসের শেষের দিকে আমাকে জানিয়েছিল যে 400 হিসাবের বেশি তারা জব্দ করেছে। আর প্রশ্নটা যেটা আপনারা করেছেন যে এত দেরিতে কেন, আমার তো মনে হয় যে আসলে বিএফআইউর কাছে তো ইনফরমেশনগুলো আসে, ওনারা এটা ইন্সপেকশন করেন, অ্যানালাইসিস করে দেখেন এবং যখন তারা নিশ্চিত হন তখনই অ্যাকাউন্টগুলো জব্দ করেন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স কাজ করছে জানিয়ে তিনি আরও জানান, 2025 সালের শেষ নাগাদ কোন ব্যাংকের মাধ্যমে কত টাকা কোন দেশে পাচার হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে জানা যাবে। পাচার করা অর্থ যেগুলো বিদেশে চলে গিয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। স্ত্রী, ছেলেসহ পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফতের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার চৌধুরী নাফিস শরাফত এবং তার স্ত্রী আঞ্জুমান আরা ও ছেলে সাফওয়ান শরাফতের স্থাবর সম্পত্তি ক্রোকের এ নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশরামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। এর আগে 2024 সালের 25 আগস্ট নাফিস শরাফতের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইসের মালিকানার সঙ্গে যুক্ত। এছাড়া তিনি মোবাইল টাওয়ার কোম্পানি, হোটেল ব্যবসা, বেসরকারি বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম সহ নানা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। ভিন্ন পরিস্থিতিতে এবছর সব শ্রেণীর সব বই কবে মিলবে তার সময় বেঁধে দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর ভ্যাট বাড়ানো হলেও চাল, চিনি, তেলের মতো যেসব নিত্যপণ্যের শুল্ক কমানো হয়েছে রমজান পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সামর্থ্যবানরা আয়কর না দিয়ে ম্যানেজ করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। বাজার নিয়ন্ত্রণে চাল, খেজুর, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার। আবার রাজস্ব বাড়াতে সম্প্রতি 43টি পণ্য ও সেবার ভ্যাট বাড়ানো হয়েছে। তাই মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান, নিত্যপণ্যে শুল্ক ছাড় কতদিন অব্যাহত রাখবে সরকার। আমরা রোজা যাওয়ার আগে আর কোনো ডিউটি স্ট্রাকচার চেঞ্জ করব। আর কয়েকটা আমার ইস্যু হলো, যারা আমরা সাধারণত বলি এবিলিটি টু পে, যার সামর্থ্য থাকে তাকে সেই এবিলিটি সবাইকে কর দিতে হবে। একজন সামর্থ্য আছে কিন্তু অন্যভাবে ম্যানেজ করবে, সেটা যেন না করা হয়। অথবা আমাদের কালেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাড়াতে হবে। করের আওতা বাড়াবো সাথে, কিন্তু এত খুব বেশি বাড়াতে পারবো না ব্যাপক, কিন্তু আমরা করে যেন দেয়। কমপ্লায়েন্স হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভ্যাটও কিন্তু কমপ্লায়েন্স আমাদের হয়তো দেয়, কিন্তু কোষাগারে পৌঁছায় না। আর এবছর ভিন্ন প্রেক্ষাপটের বাস্তবতায় কবে সব শ্রেণীর সবাই বই পাবেন তার দিনক্ষণ বলা কঠিন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। কবে নাগাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না। এই বছরটা তো খুবই অস্বাভাবিক একটা বছর। যেই বছর আমরা শুরুই করেছি প্রক্রিয়া, আমি আসার পরে সেপ্টেম্বর, অক্টোবরে আবার বই পরিমার্জন করতে হয়েছে। বইয়ের
সিলেবাস কারিকুলাম নতুন করতে হচ্ছে, বইয়ের সংখ্যা অনেক বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না। এবছর প্রাথমিকে 10 আর মাধ্যমিকে বইয়ের চাহিদা প্রায় 30 কোটি। এনসিটিভির হিসেব অনুযায়ী 6 জানুয়ারি পর্যন্ত বই দেয়া হয়েছে 6 কোটির কিছু বেশি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ত্বকের চিকিৎসা নেওয়া রোগীদের একটা বড় অংশই নকল প্রসাধনী ব্যবহারকারী। বিশেষ করে অনলাইনে নকল ও ভেজাল পণ্য কিনে বিপাকে পড়ছেন অনেকে। এসব কসমেটিক্স ত্বকের মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই। হাসানুল শাওনের 2 পর্বের রিপোর্টের আজ থাকছে দ্বিতীয় পর্ব। শুধু সৌন্দর্য পিপাসুদের মাঝে নয়, ত্বকের যত্নেও প্রসাধনী এক অপরিহার্য অনুষঙ্গ। তবে বাজারে বিক্রি হচ্ছে অনেক নকল আর ভেজাল প্রসাধন পণ্য, যার একটি বড় অংশই বেচাকেনা হয় অনলাইনে। অনলাইনে প্রসাধনী কিনে প্রতারিত হওয়া ভুক্তভোগীরা জানান, প্রতারণার পাশাপাশি ত্বকেরও মারাত্মক ক্ষতি হয়েছে তাদের। একটা ওয়েবসাইট থেকে 2টো কোরিয়ান প্রোডাক্ট অর্ডার করি, এরপর ইউজ করা শুরু করার 7 দিনের মাথায় আমি আমার ফেসে বাজে রিয়াকশন দেখতে পাই। তারপর আমার অলমোস্ট 2 বছর ট্রিটমেন্টের আন্ডার থাকা লাগলো। জাপানিজ একটা প্রোডাক্ট একটা ওয়েবসাইট থেকে, তো ওই প্রোডাক্টটা আমি স্কিনে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি মানে অনেক বেশি আমার স্কিন বাম্পি হয়ে গিয়েছিল। একবার একটা লিপস্টিক দিতে দিতে দেখি যে ঠোঁটটা একটু মানে কেমন একটু আগুনে পড়ে যাওয়ার মতো। পরের দিন দেখি যে এই আমার এই ঠোঁটের এই নিচ দিয়ে দিক দিয়ে পুরোটাই ব্ল্যাক সার্কেল পড়ে গেল। নকল আর ভেজাল প্রসাধনী স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি অনেক ক্ষেত্রে হয়ে উঠছে ক্যান্সারের কারণ। বিশেষজ্ঞরা বলছেন, না জেনে নকল প্রসাধনী ব্যবহারে ত্বকের নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে। ভেজাল প্রোডাক্টের রিয়াকশন তো আছে, যেমন ফর্সাকারি ক্রিমগুলো তো বলবোই যে অবশ্যই আপনার ক্ষতিকারক, বিকজ ওখানে নাম্বার 1 তারা ইউজ করে হলো পারদ বা মার্কারি হলো ফার্স্ট লেটারকে পুড়িয়ে ফেলে। না বুঝে প্রোডাক্ট ব্যবহার করার পরে আপনার সিভিয়ার অ্যাকনে হয়ে যাচ্ছে বা ইনফেক্টেড অ্যাকনে হয়ে যাচ্ছে, তখন লং টার্ম ট্রিটমেন্টে চলে যায়। নকল ভেজাল প্রসাধনী দিয়ে যারা ভোক্তাদের বিপদে ফেলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিকার ও বিএসটিআই। দেশীয় কিছু প্রোডাক্ট আছে যেটি আসলে বিদেশিদের নামে তারা এখানে করে প্রোডাকশন করে। অভিযান করে দেখেছি ওই যে ময়দা দিয়ে পাউডার বানাচ্ছে, হ্যাঁ এরকম প্রচুর আছে। তারপরে লিপস্টিক বানাচ্ছে আপনার বাজে জিনিসপত্র দিয়ে। লাগেজ পার্টির মাধ্যমে আসতেছে, যেটা বিএসটি টেস্ট হয়নি। অবৈধ পথে আসতে পারে, যেটা বিএসটি টেস্ট হয়নি। ওই ক্ষেত্রে হয়তো বিএসটির ওই জিনিসটা বিএসটির নিয়ন্ত্রণে থাকছে না। আর যেগুলি আমাদের লোকালি কিছু নকল বা অবৈধ প্রতিষ্ঠান থাকতে পারে, যেখানে আমরা অবৈধ প্রতিষ্ঠান সন্ধান পাচ্ছি, আমরা কিন্তু সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। তবে প্রসাধনী নিয়ে আসার কথা হলো, দেশেই উৎপাদন হচ্ছে বিশ্বমানের পণ্য। সচেতনতা বাড়ানোর পাশাপাশি এ খাতের উদ্যোক্তাদের যথাযথ নীতি সহায়তা দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বিগত সময়ে ফেলানীসহ সকল সীমান্ত হত্যার ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে 7 জানুয়ারি ফেলানী দিবসে সীমান্ত হত্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। এ সময় আক্তার হোসেন অভিযোগ করেন, সীমান্তে ভারত বাংলাদেশিদের পাখির মতো গুলি করেছে। হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, সীমান্তে যদি আর ভারতীয় বাহিনী বন্দুক তুলে তবে বাংলাদেশের মানুষ তা ভেঙে দিবে। এছাড়া ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানান তিনি। বলেন, বিগত সরকারের আমলে ভারতের সাথে হওয়া সব চুক্তি জনসম্মুখে উন্মোচন করতে হবে। যেসব চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি তা বাতিলের দাবিও জানান আক্তার হোসেন। গত 16টা বছর ধরে 6 শতাধিক মানুষকে আপনারা হত্যা করেছেন। আমরা জানি ওই শেখ হাসিনা সরকার, ওই ভারতের দালাল সরকার এসবের বিরুদ্ধে কথা বলবে, সে আশা আমাদের ছিল না। কিন্তু আমরা বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সীমান্ত হত্যার প্রতিবাদে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে কাজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বিগত সরকারের সময় মানি লন্ডারিং পুরোপুরি শিল্পে পরিণত হয়েছিল। কারা মানি লন্ডারিং করেছে সেই প্রতিবেদন দ্রুত দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। সকালে রাজধানীর মালিবাগে স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয়
পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘণ্টাখানিক বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। এরপর পরিদর্শনে যান সিআইডির প্রধান কার্যালয়ে। গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা। জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। আমাদের যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। উপদেষ্টা বলেন, বিগত সরকার অর্থ পাচারকে শিল্পে পরিণত করেছিল। বাংলাদেশ ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে তার প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। মানি লন্ডারিংটা আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনই করে, ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না। সেই সড়কের যানজট সমস্যার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, যানজট নিরসন শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার দায়িত্ব না, সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় 400 শিক্ষার্থী এখন সড়কে কাজ করছে। এ সংখ্যা শীঘ্রই 1000-এ নেওয়া হবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের পথে রয়েছেন। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত 11:15টায় কাতারের আমিরের পাঠানো বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন তিনি। প্রিয় নেত্রীকে বিদায় জানাতে ঢাকার রাজপথে নেমে এসেছিলেন নেতাকর্মীরা। তাদের ভিড় ঠেলে বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের দিকে এগিয়ে যায় গাড়িবহর। বিমানবন্দরে তাকে বিদায় জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। খালেদা জিয়ার এই বিদেশ যাত্রার মধ্য দিয়ে 7 বছরের বিচ্ছেদের শূন্যতাও পূরণ হচ্ছে, দেখা হচ্ছে ছেলে তারেক রহমানের সাথে। হিথ্রো বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। এরপর সরাসরি তাকে ভর্তি করা হবে লন্ডন ক্লিনিকে। 2 মাস পর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, ডেমরা ও সারুলিয়া সহ বেশ কয়েকটি এলাকায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় আহত হয়েছে 20 জন। পুলিশ জানায়, মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ, ডেমরা, সারুলিয়া, উত্তর দক্ষিণ রসুলবাগ এবং বক্সনগর সহ বেশ কয়েকটি এলাকায় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট চালিয়েছে 50 থেকে 60 জনের একটি ডাকাত দল। এতে ওইসব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাতরা টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় আহত হয় 20 জন। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ধারণা করা হচ্ছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা এর সাথে জড়িত। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সহ 8 আসামি। মঙ্গলবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় দেন। নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, 2003 সালের 18 ফেব্রুয়ারি ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় তার বড় ভাই অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নামও ছিল। পরে জাকির খান সহ 8 জনের নাম অন্তর্ভুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। সাভারে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মনির হোসেন ওরফে মোবাইল মনিরকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। গতকাল রাতে সাভার সিটি সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। মনির হোসেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া। জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তাকে সিটি সেন্টার থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যার ঘটনায় সাভার মডেল থানায় 5টি মামলা রয়েছে। আজ দুপুরে রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।
দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি করা হয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে ভারতে থাকার মেয়াদ কতদিন বাড়ানো হয়েছে সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। সংবাদ মাধ্যমটি বলছে, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে। তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি, কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ ফেরত চাওয়ার মধ্যেই তার ভারতে থাকার মেয়াদ বাড়ানোর এই খবর পাওয়া গেল। গত 23 ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে নোট ভার্বাল পাঠায় বাংলাদেশ। তবে সেটির জবাব এখন পর্যন্ত দেয়নি নয়াদিল্লি। শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। দেশে চালের কোনো অভাব নেই, তবে মজুদ সংক্রান্ত কারণে দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানী তেজগাঁও বেগুনবাড়িতে নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি একথা জানান। এখন থেকে স্মার্ট কার্ডের মাধ্যমেই টিসিবির পণ্য বিক্রি করা হবে বলেও জানান উপদেষ্টা। কারণ ডিজিটালাইজেশনের মাধ্যমেই টিসিবির যত অনিয়ম তা দূর করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। প্রতি বছর টিসিবি 12,000 কোটি টাকার পণ্য কেনে, যার মধ্যে 4,500 কোটি টাকা ভর্তুকি দেয় বলে উল্লেখ করেন বশিরউদ্দিন। বেসামাল চালের বাজারের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, চালের বাজার মনিটরিং করা হচ্ছে, খুব শিগগিরই বাজার নিয়ন্ত্রণে আসবে। যারা মজুত করছেন তারা ভোক্তাদের কষ্টে হয়তোবা সাময়িক মুনাফা করছেন। আমি আশা করি যে, কারণ আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুত সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। তো আশা করি এটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে নেমে আসবে। একদিন তাপমাত্রা বেড়ে আবার নিচের দিকে নেমেছে পৌষের কনকনে শীতের তাপমাত্রা, ফলে দিনের বেলাতেই শীতের অনুভূতি বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের অধিকাংশ জায়গাতেই ঘন কুয়াশা থাকবে। হাড় কাঁপানোর শীতে কাঁপছে উত্তরাঞ্চল। আজ আবার মৃদু শৈত্যপ্রবাহ বইছে বেশ কয়েকটি জেলায়। শীতের কারণে বেড়েছে সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন শীতজনিত রোগ ব্যাধি। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। তবে আকাশে মেঘের পরিমাণ কমে যাওয়ায় সকালেই সূর্যের দেখা মিলছে। হাত মোজা লাগাইছি, পা মোজা, তারপর মাফলার বানছি, তারপর ঠান্ডা আমাদের যায় না। আবহাওয়া অনেক ঠান্ডা, খুব কষ্ট হয় স্কুল যাইতে। ঠান্ডা ভালো, ঠিক আছে, 3-4 দিন থেকে ঠান্ডা কঠিন, কাজে বাড়াইতে পারতেছি না। এই সকালবেলা উঠে কাজে যাই, ঠান্ডায় কাজে একটু কষ্ট হয়। ঠান্ডায় গাড়ি চালানো যায় না, ঠান্ডায় গাড়ি চালাতে গেলে কষ্ট হয়, তারপরে আমি গাড়ি চালাই, তাই গরিব মানুষ। এই অঞ্চলে যে এতটা ঠান্ডা পড়তেছে, যাতে বাচ্চারাও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান। সাজ্জাদ, আজ তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা কত, এ নিয়ে কি তথ্য আছে আপনার হাতে, এবং জনজীবনে শীতের কি প্রভাব আপনি দেখতে পাচ্ছেন? জি লোপা, আপনি জানেন যে আজকে আসলে তাপমাত্রা যদিও কিছুটা বেড়ে গেছে, তারপরও কিন্তু এখানে 14.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ। কিন্তু আবহাওয়া যেই হোক, আজকে কিন্তু যে শীতের যে চিরচেনা রূপ সেটা কিন্তু আমরা ফিরে পেয়েছি। যেমন এখন পর্যন্ত কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি। হ্যাঁ, পুরো আকাশ মেঘাচ্ছন্ন আছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে গাছের পাতা নড়ছে। হ্যাঁ, মৃদু থেকে মাঝারি ধরনের বাতাস বয়ে যাচ্ছে। এ কারণে কিন্তু যেহেতু সূর্যের মুখ দেখা যায়নি এবং যেহেতু বাতাস বয়ে যাচ্ছে, এ কারণে কিন্তু এখানে জনজীবনে এই শীতের দুর্ভোগ নেমে এসেছে। একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, ইতিপূর্বে কিন্তু কুয়াশা থাকে সর্বোচ্চ 8টা থেকে সকাল 9টা 10টা পর্যন্ত, কিন্তু আজকে কিন্তু এখন পর্যন্ত সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন এবং মাঝারি কুয়াশা এবং বাতাস বয়ে যাচ্ছে। এ কারণে আসলে যে শহরে কিন্তু লোকজনের উপস্থিতি কম দেখছি, যানবাহনের সংখ্যাও আমরা কম দেখেছি। যদিও কৃষি বিভাগের
তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে যে কুয়াশা বা বিরাজ করছে এটি আসলে ফসলের জন্য সুবিধাজনক, কারণ বিশেষ করে আলু, গম সহ অন্যান্য যে চাষাবাদ, এই চাষাবাদের জন্য আসলে ভারী কুয়াশা হলে ভালো হয়। এই কারণে এবার কিন্তু তেমন একটা ভারী কুয়াশাও আমরা লক্ষ্য করিনি। এই ছিল আমার কাছে পঞ্চগড়ের শীতের সর্বশেষ তথ্য। পঞ্চগড় থেকে জানছিলাম শীতের খবর। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নিরাপরাধ সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরি হারানো সদস্যদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। সকালে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকারের আহ্বানে গণজমায়েতে অংশ নিয়ে তারা এসব দাবি জানান। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত পুনঃতদন্ত কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ারও দাবি জানানো হয়। এছাড়া সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। গাজীপুরের শেখ হাসিনা ও শেখ রেহানার বাগানবাড়িগুলো এখন অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবীদের অভয়ারণ্য। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই বাগানবাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। সেই থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাগানবাড়ি। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। গাজীপুরের কোনাবাড়ির ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে এই বাগানবাড়িটি শেখ রেহানার। অবকাশকালীন সময়ে গাজীপুরের বিশাল এই বাগান বাড়িতে থাকতেন শেখ রেহানা। তবে মাঝে মধ্যে আসতেন স্বৈরাচার শেখ হাসিনা। কি ছিল না এই বাগান বাড়িতে? ছিল আধুনিক সব সুযোগ সুবিধা। 5 আগস্টের পর এটি এখন ধ্বংসস্তূপ। এখন রাত হলে বাগান বাড়িতে মাদকাসক্তদের আসর বসে, অসামাজিক কার্যকলাপ হয়। অভিযোগ আছে কোনাবাড়ির কালিয়াকর সহ অন্যান্য শিল্প অঞ্চলের কারখানাগুলোর ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও হিসাব নিকাশ এই বাড়িতেই করা হতো। পলাতক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক এসব নিয়ন্ত্রণ করতেন। এখানে সব রকম কার্যকলাপ চলে। রাত হলে নিশাখোর, এই যে বিভিন্ন হিরোইনসি, তারপরে বিভিন্ন স্কুল পড়ুয়া যে ছেলে মেয়েগুলো আছে, স্কুল পাখি দিয়ে তারা এই যে সব জায়গা আছে এখানে বসে গল্প করে আড্ডা দেয়। আগে তো এখানে ঢুকতে পারি না, গেট আন্দোলনের পরে এখানে আমরা ঢুকতে পারছি। এখানে আমরা খেলাধুলা করি, বন্ধু বান্ধব নিয়ে আসি, খেলাধুলা করি। গাজীপুর শহরের পাশে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার পাশে ফাকল এলাকায় 20 একর জমির উপর নির্মিত হয়েছে শেখ রেহানার আরও একটি অত্যাধুনিক বিলাসবহুল বাগানবাড়ি, যা তার দেবর ও শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর নামে। শত শত একর জমি দখলেরও অভিযোগ রয়েছে। আগে ভাঙ্গাচোরা ছিল না, আসতে পারিনি, এখন ভাঙ্গাচোরা, এই জন্য আসছি বেড়াতে। আগে তো ঢুকতে পারতাম না, এখন ঢুকতে পারি, গেট নেই তো তার জন্য। সাবেক প্রধানমন্ত্রীর ছিল, রেড সাহেব ছিল, তদারকি নিরাপত্তা ছিল আর কি, সেই জন্য আমরা ঢুকতে পারতাম না, এখন এটা মুক্ত করে দেওয়া হয়েছে। বাগান বাড়িগুলো সরকারের নিয়ন্ত্রণে নেয়ার পাশাপাশি যেসব জমি জোর করে দখল নিয়েছে সেসব জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। আর কিছুক্ষণের মধ্যেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত আছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং নাতনি জাইমা রহমান সহ বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে বেগম জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে। ইমরুল হাসানের রিপোর্ট। 7 বছরের বিচ্ছেদের শূন্যতা পূরণ হচ্ছে বিলেতে, দেখা হচ্ছে মা ছেলের। হিথ্রো বিমানবন্দরে কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবে বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স। ছেলে তারেক রহমান, পুত্রবধূ জোবাইদা রহমান সহ পরিবারের সদস্যরা বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন খালেদা জিয়াকে। বেগম জিয়াকে স্বাগত জানাতে ইতিমধ্যে হাজারো প্রবাসী নেতাকর্মী ভিড় করেছেন হিথ্রো বিমানবন্দরে। হিথ্রো থেকে সাবেক প্রধানমন্ত্রীকে সরাসরি ভর্তি করা হবে লন্ডন ক্লিনিকে। সেখানে চিকিৎসা হবে তার। সার্বিক তত্ত্বাবধান করবেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার রাতে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা।
আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশের খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময় তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন, আর আমিও আল্লাহ তার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। ঢাকা থেকে উড্ডয়নের পর কাতারের দোহায় যাত্রা বিরতিকালে কাতারে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। দলের নেতাকর্মীদের প্রত্যাশা সুস্থ হয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন আপসহীন খালেদা জিয়া। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ মাসুদুজ্জামান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাসুদ, বেগম খালেদা জিয়া কখন হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন? আমরা উপরে যাইয়া গাড়ি রাখতে পারবো না। গাড়ি যাক। হ্যালো, মাসুদ, বেগম জিয়া কখন হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন? আমাদের কাছে যে আসলে খবরটা আছে সেটা হচ্ছে উনি 8:25-এ হিথ্রো বিমানবন্দর টার্মিনাল 4-এ এসে পৌঁছানোর কথা। তো আমি এই মুহূর্তে আসলে হিথ্রো বিমানবন্দরে একটু নিচেই আছি, কারণ আমি চাচ্ছি যে উনি ভিআইপি লঞ্চ দিয়ে বের হবে, সেই জায়গাটাতে আমি সেখানে যেতে আমার আনুমানিক 5 মিনিট সময় লাগবে। মাসুদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমার প্রশ্নটা হলো, বেগম খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দরে কখন পৌঁছাবেন? এই ব্যাপারে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। সর্বশেষ তথ্য অনুযায়ী উনি 8:25 হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা। তারপরও কিছু আপনারা জানেন যে তবে আমি ভিআইপি লঞ্চে এখনই ঢুকবো আর কি। মাসুদ, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওখানে যে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন এবং যাদের আসার কথা ছিল তারা কি সবাই পৌঁছাতে পেরেছেন কিনা, এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য থাকলে জানাবেন। জি, আমার কাছে তথ্য আছে যে প্রচুর নেতাকর্মীকে আমি নিজের চোখের সামনেই দেখছি। তারা রাত্রে থেকে 12টা, 12:30 কিংবা 1টা থেকে টার্মিনাল 4-এর সামনে এসে উপস্থিত হয়েছেন। বৈরী শীত, প্রচণ্ড ঠান্ডা, -1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইট নাও এই মুহূর্তে চলছে। তারপরও তারা অধীর আগ্রহে তাদের জন্য অপেক্ষা করছে কখন তাদের প্রিয় নেত্রীকে দেখতে পারবে। আর কিছু নেতা জায়গায় অবস্থান নিয়েছেন। আমি আবারও আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাচ্ছি, ওখানে তারেক রহমান, নাতনি জাইমা রহমান সহ যাদের আসার কথা ছিল তারা কি সবাই এসেছেন কিনা বা আপনি তাদেরকে দেখতে পেরেছেন কিনা? আমি দেখতে পাচ্ছি না। আমি এই মুহূর্তে গাড়ি নিয়ে যাচ্ছি ওদিকে ভিআইপি লঞ্চে, যেখানে আসার কথা ওই দিক থেকে নেতাকর্মীরা যেখানে আছে ওই দিক দিয়ে আসবে না, উনি ভিআইপি লঞ্চ দিয়ে বেরোবে। আমি ওই মুহূর্তে যখন ওখানে যাব ওই মুহূর্তে আপনাদের সাথে কানেক্ট করব ইনশাল্লাহ। নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি আপনি দেখতে পেয়েছেন কিনা বা তাদেরকে আপনি দেখতে পেয়েছেন কিনা? আনন্দিত এবং তারা অতি আগ্রহে এক নজর দেখার জন্য। আপনি জানেন দীর্ঘ 7.5 বছর তিনি ব্রিটেনে আসেননি। তার এক নজর তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য তারা অধীর অপেক্ষায় আছে এবং তারা অত্যন্ত উদ্গ্রীব। জানছিলাম বেগম খালেদা জিয়ার খবর। লন্ডন থেকে জানাচ্ছিলেন মাসুদুজ্জামান।
দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয়ের মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে ভারতে থাকার মেয়াদ কতদিন বাড়ানো হয়েছে সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। সংবাদ মাধ্যমটি বলছে, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে। তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি, কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের ফেরত চাওয়ার মধ্যেই তার ভারতে থাকার মেয়াদ বাড়ানোর এই খবর পাওয়া গেল। গত 23 ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে নোট ভার্বাল পাঠায় বাংলাদেশ, তবে সেটির জবাব এখনো পর্যন্ত দেয়নি নয়াদিল্লি। শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। তার অভিযোগ, আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশায় ব্যত্যয় ঘটিয়েছে সরকার। মুদ্রণ ব্যবসার সাথে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত আছেন অভিযোগ করে রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টা বক্তব্য দেয় দায় এড়ানোর মন্তব্য। এছাড়াও যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচার এবং শেখ হাসিনার দোসরদের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানান তিনি। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নিরপরাধ সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরি হারানো সদস্যদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকারের আহ্বানে গণজমায়েতে অংশ নিয়ে তারা এসব দাবি জানান। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত পুনঃতদন্ত কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ারও দাবি জানানো হয়। এছাড়া সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশে চালের কোনো অভাব নেই, তবে মজুতদারির কারণে দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর তেজগাঁও বেগুনবাড়িতে নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি কথা জানান। এখন থেকে স্মার্ট কার্ডের মাধ্যমেই টিসিবির পণ্য বিক্রি করা হবে বলেও জানান উপদেষ্টা। কারণ ডিজিটালাইজেশনের মাধ্যমেই টিসিবির যত অনিয়ম তা দূর করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। প্রতি বছর টিসিবি 12,000 কোটি টাকার পণ্য কেনে, যার মধ্যে 4,500 কোটি টাকা ভর্তুকি দেয় বলেও উল্লেখ করেন বশিরউদ্দিন। বেসামাল চালের বাজারের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, চালের বাজার মনিটরিং করা হচ্ছে, খুব শীঘ্রই বাজার নিয়ন্ত্রণে আসবে। যারা মজুত করছেন তারা ভোক্তাদের কষ্টে হয়তোবা সাময়িক মুনাফা করছেন। আমি আশা করি যে, কারণ আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুত সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। তো আশা করি এটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে নেমে আসবে। সারা দেশে আগামী 24 ঘন্টায় দিন ও রাত্রের তাপমাত্রা আরও কমবে, ফলে বাড়বে শীতের তীব্রতা। এছাড়া মাঝারি থেকে ঘন কুয়াশাও পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার জন্য এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। দেশের অধিকাংশ জায়গাতেই ঘন কুয়াশা থাকবে। হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরাঞ্চল। আজ আবার মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায়। চারদিকে ঢাকা পড়েছে কুয়াশার চাদরে। যানবাহন চলছে সতর্কতার সাথে। এই শীতের কারণে ছাত্ররা বাড়াচ্ছে না, লোকজন বাড়াচ্ছে না, আমাদের ভাড়া বাড়তে খুবই কম। ঠান্ডায় আমরা ঘর থেকে বের হতে পারতেছি না, তারপরে কাজে যেতে পারতেছি না, মাঠে ঘাটে কাজ করতে পারতেছি না। কেউ দেয়নি আমাকে শীতের কাপড়, কোথাও পাইনি। বহুত লোকে কম্বল পাশে, কত কি পাশে, আমরা কিছু পাইনি বাবা। বাতাস ঠান্ডা, সূর্য উঠতেছে না, কাম কাজে যাওয়া যায় না। হাত মোজা লাগাইছি, পা মোজা, তারপর মাফলার বানছি, তারপর ঠান্ডা আমাদের যায় না। আবহাওয়া অনেক ঠান্ডা, খুব কষ্ট হয় স্কুল যাইতে। এই সকালবেলা উঠে কাজে যাই, ঠান্ডায় কাজে একটু কষ্ট হয়। এই অঞ্চলে যে এতটা ঠান্ডা পড়তেছে, যাতে বাচ্চারাও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। সরাসরি যাচ্ছি তার কাছে। সাগর, শীতের প্রকোপ সম্পর্কে কি বলছে আবহাওয়া অফিস? নাজনীন, গতকালের তুলনায় আজ সারা দেশে তাপমাত্রা বেশ কিছুটা কম এবং তারা জানিয়েছেন যে আজ থেকে শুরু করে আগামী দুদিন পর্যন্ত দেশের তাপমাত্রা কমতে থাকবে। দুদিন পর তাপমাত্রা পুনরায় আরও বাড়বে এবং জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে যে আজকে সবচেয়ে কম তাপমাত্রা রয়েছে যশোরে 12.1 ডিগ্রি তাপমাত্রা এবং ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 16.2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যেটি সর্বোচ্চ 20 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যাবে। তো সকালবেলাতে ঢাকাতে আমরা দেখতে পেয়েছি যে বেশ মেঘ এবং কুয়াশাচ্ছন্ন ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই সেটি কেটে গিয়েছে। সূর্যের দেখা মিলেছে, কিন্তু সূর্যের সেই উত্তাপটি নেই। মাঝে মাঝে কনকনে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে এবং এই যে তাপমাত্রা কমে যাচ্ছে সেটি বৃহস্পতি এবং শুক্রবার পর্যন্ত এটি কমতে থাকবে এবং পর্যায়ক্রমে সেটি 10 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে নেমে যাওয়ার কথা বলেছে আবহাওয়া অফিস থেকে এবং জানানো হয়েছে যে এই দুদিন পর আবহাওয়ার তাপমাত্রা ধীরে ধীরে আরেকটু বাড়বে এবং আরও 7 দিন পর আসলে বলা যাবে যে পরবর্তী যে শৈত্যপ্রবাহ সেটি কতদিন যাবৎ সেটি আসলে স্থায়ী হবে। তবে যেই তাপমাত্রা কমে গেলেও সেটি আসলে দুপুরের পর তাপমাত্রা বাড়ার কারণে জনজীবন আসলে খুব বেশি কষ্টদায়ক হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে। তো এই ছিল আবহাওয়া অফিসের সর্বশেষ খবর। আগামী দুদিন মৃদু শৈত্যপ্রবাহ দেশের উপর দিয়ে বয়ে যাবে, এইটুকুই জানানো হয়েছে। নাজদিন, জানছিলাম শীতের খবর। বিশ্বের 125 নগরীর মধ্যে বায়ু দূষণে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। সকাল 8:30টার দিকে IQ এয়ার সূচকে ঢাকার বায়ুর মান 204 পয়েন্ট রেকর্ড করা হয়। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে বায়ু দূষণে 250 স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে ভিয়েতনামের হ্যানয়। দূষিত শহরের তালিকায় শীর্ষ 5 শহরের মধ্যে রয়েছে ভারতের দিল্লি, নর্থ ম্যাসিডোনিয়ার স্কোপজে ও কঙ্গোর কিনশাসা শহর। বায়ু দূষণ থেকে রক্ষা পেতে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া খোলা স্থানে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়। 151 থেকে 200 পর্যন্ত বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এছাড়া 301-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। দর্শক, কিছুক্ষণের মধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবেন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। তাকে অভ্যর্থনা জানাবেন ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। হিথ্রোতে ভিড় করেছে প্রবাসী নেতাকর্মীরাও। সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ মাসুদুজ্জামান। এই মুহূর্তে আমি টার্মিনাল 4-এ অধীর অপেক্ষায় আছে এখানে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য, কারণ দীর্ঘ 7.5 বছর পর তিনি যুক্তরাজ্যের মাটিতে পা রাখছেন এবং
আর কিছুক্ষণের মধ্যেই তিনি ল্যান্ড করবেন। আমরা টার্মিনাল 4-এ আছি, তো নেতাকর্মীরা একসাথে আমরা তাকে ওয়েলকাম করতে সোজা চলে যাব ভিআইপি লঞ্চের দিকে। সারা দেশে আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও কমবে, ফলে বাড়বে শীতের তীব্রতা। এছাড়া মাঝারি থেকে ঘন কুয়াশাও পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। দেশের অধিকাংশ জায়গাতেই ঘন কুয়াশা থাকবে। হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরাঞ্চল। আজ আবার মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায়। চারদিকে ঢাকা পড়েছে কুয়াশার চাদরে। যানবাহন চলছে সতর্কতার সাথে। বাতাস ঠান্ডা, সূর্য উঠতেছে না, কাম কাজে যাওয়া যায় না। এই অঞ্চলে যে এতটা ঠান্ডা পড়তেছে, যাতে বাচ্চারাও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। এটি যশোরে রেকর্ড করা হয়েছে। কিছু কিছু জায়গাতে মেঘ এবং ঘন কুয়াশা, এই দুয়ে মিলে দেশে তেমনভাবে সূর্যের দেখা মিলেনি। ফলে মানুষকে একটা দীর্ঘ সময় অল্প তাপমাত্রার মধ্যে অবস্থান করতে হওয়ার কারণে মানুষের মধ্যে শীতের যে অনুভূতি, সেই শীতের অনুভূতির তীব্রতাটা বেশি ছিল। আগামীকাল এবং পরশুদিন, এই 2 দিনের মধ্যে দেশের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমাঞ্চলের কিছু কিছু জায়গাতে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এটি ক্ষণস্থায়ীভাবে 1 থেকে 2 দিন। 24শে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংবিধানে স্থান পাওয়ার দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। 7 দফা দাবি সম্বলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে নরসিংদীতে লিফলেট বিতরণকালে তিনি একথা বলেন। দুপুরে শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা মোড় থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে কর্মসূচিতে নরসিংদী ও শিবপুরের সমন্বয়ক শিক্ষার্থী জনতা অংশ নেন। সংবিধানের কোন একটা জায়গা লিপিবদ্ধ থাকুক, তাহলে 71 যেমন আমাদের শেকড় হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, 2400 আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 15ই জানুয়ারির মধ্যে ডিক্লারেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে হবে। সরকারের পক্ষ থেকে এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। বিকেলে কুমিল্লা শহরের টাউন হল মাঠে জনসংযোগ এবং লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে শহরে পুলিশ লাইন থেকে কর্মসূচি শুরু করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে। দেশে চালের কোনো সংকট নেই, তবে মজুতদারির কারণে দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। একই সাথে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাগর চুরির খেসারত দিতে হচ্ছে মানুষকে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, 16 বছরের ক্ষতি পুষিয়ে নিতে শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি, বিভিন্ন খাতে কর বাড়ানো হয়েছে। রাজধানীতে পৃথক 2টি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেসবাহ হাসানের রিপোর্ট। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নানামুখ উদ্যোগ নেওয়া হলেও বাজার নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এমনকি ভরা মৌসুমেও অস্থির হয়ে উঠেছে চালের বাজার। গত 5 মাসে কয়েক দফায় 10 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। ভরা মৌসুমেও বাজারের এই অস্থিরতার কোনো যৌক্তিক কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি বলেন, মূল্য বৃদ্ধির কারণ খোঁজার চেষ্টা করছে সরকার। বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে
এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। এদিকে আন্তর্জাতিক গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মালিকরা বলেন, অযৌক্তিকভাবে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কোনো রকম আলোচনা ছাড়াই সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তারা। আমাদের কাছে আসলে এখনো 70 টাকা বা 75 টাকা পার ইউনিট পড়বে, এটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। তবে স্বৈরাচার সরকারের নৈরাজ্যের খেসারত সবাইকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেন শেখ বশিরউদ্দিন। অর্থনৈতিক যে নৈরাজ্য হয়েছে, 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। এই যারা পাচার করেছে, যারা এই অন্যায়গুলো করেছে, এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে, আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে। এ সময় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর না হয়ে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়ার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। আমি আপনাদেরকে স্বনির্বন্ধভাবে মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। গাজীপুরে শেখ রেহানার বাগানবাড়ি এখন অসামাজিক কর্মকাণ্ড এবং মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই বাগানবাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। সে সাথে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাগানবাড়িটি। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। গাজীপুরের কোনাবাড়ির ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে এই বাগানবাড়িটি শেখ রেহানার। অবকাশকালীন সময়ে গাজীপুরের বিশাল এই বাগান বাড়িতে থাকতেন শেখ রেহানা। তবে মাঝে মধ্যে আসতেন স্বৈরাচার শেখ হাসিনা। কি ছিল না এই বাগান বাড়িতে? ছিল আধুনিক সব সুযোগ সুবিধা। 5 আগস্টের পর এটি এখন ধ্বংসস্তূপ। এখন রাত হলে বাগান বাড়িতে মাদকাসক্তদের আসর বসে, অসামাজিক কার্যকলাপ হয়। অভিযোগ আছে কোনাবাড়ির কালিয়াকৈর সহ অন্যান্য শিল্প অঞ্চলের কারখানাগুলোর ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও হিসাব নিকাশ এই বাড়িতেই করা হতো। পলাতক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক এসব নিয়ন্ত্রণ করতেন। এখানে সব রকম কার্যকলাপ চলে। রাত হলে নিশাখোর, এই যে বিভিন্ন হিরোইনসি, তারপরে বিভিন্ন স্কুল পড়ুয়া যে ছেলে মেয়েগুলো আছে, স্কুল পাখি দিয়ে তারা এই যে সব জায়গা আছে এখানে বসে গল্প করে আড্ডা দেয়। আগে তো এখানে ঢুকতে পারি না, এই গেট আন্দোলনের পরে এখানে আমরা ঢুকতে পারছি। এখানে আমরা খেলাধুলা করি, বন্ধু বান্ধব নিয়ে আসি, খেলাধুলা করি। গাজীপুর শহরের পাশে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার পাশে ফাকল এলাকায় 20 একর জমির উপর নির্মিত হয়েছে শেখ রেহানার আরও একটি অত্যাধুনিক বিলাসবহুল বাগানবাড়ি, যা তার দেবর ও শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর নামে। শত শত একর জমি দখলেরও অভিযোগ রয়েছে। আগে ভাঙাচোরা ছিল না, আসতে পারিনি, এখন ভাঙাচোরা, এই জন্য আসছি বেড়াতে। আগে তো ঢুকতে পারতাম না, এখন ঢুকতে পারি, গেট নেই তো তার জন্য। সাবেক প্রধানমন্ত্রীর ছিল, রেড সাহেব ছিল, তদারকি নিরাপত্তা ছিল আর কি, সেই জন্য আমরা ঢুকতে পারতাম না, এখন এটা মুক্ত করে দেওয়া হয়েছে। বাগান বাড়িগুলো সরকারের নিয়ন্ত্রণে নেয়ার পাশাপাশি যেসব জমি জোর করে দখল নিয়েছে সেসব জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের শুরুতে আপনাদের জানিয়েছিলাম যে বেগম জিয়া লন্ডন পৌঁছেছেন। তো লন্ডনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ মাসুদুজ্জামান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাসুদ, বেগম জিয়াকে এখন কোথায় নেওয়া হয়েছে সেটি জানাবেন এবং সেখানকার সর্বশেষ কী পরিস্থিতি সেটিও আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই মুহূর্তে আমরা যতটুকু খবর পেলাম আরও 10 মিনিটের মতো লাগবে দি লন্ডন ক্লিনিকে পৌঁছতে। এটা মেরিলবনে, সেন্ট্রাল লন্ডনে। তো উনি সরাসরি হাসপাতালেই যাচ্ছেন। আমরা যত জানতে পেলাম হাসপাতাল পর্যন্ত পৌঁছতে আরও 10 মিনিট সময় লাগবে। আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যালো। জি মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম বেগম খালেদা জিয়ার খবর।
চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে উত্তীর্ণ ও দীক্ষিত শিক্ষার্থীরা মানবাধিকারের ভিত্তিতে বিশ্বায়ন প্রচেষ্টার নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর চেরি প্লেয়ার। সকালে চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের 11তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চেরি প্লেয়ার বলেন, এ প্রতিষ্ঠানের মেয়েরা কেবল পড়াশোনাতেই নিজেদের সীমাবদ্ধ করে রাখেনি, তারা একে অপরের সাথে মিলেমিশে থাকতে শিখেছে এবং বিশ্বব্যাপী পারস্পরিক চিন্তা চেতনা সমাজ ও গোষ্ঠীতে ছড়িয়ে দিতে সক্ষম হচ্ছে। এজন্য তারা এই বিশ্বে বহুল প্রত্যাশিত চেঞ্জ মেকার হবার যোগ্যতা অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি। দেশ থেকে ইসলাম মুছে ফেলার সব ব্যবস্থা করেছিল হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। দুপুরে পাথরঘাটা উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তমঞ্চে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত 1420 জন মানুষের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাইলট সংকট নিয়ে এনটিভিতে প্রতিবেদন প্রচারিত হওয়ার পর চাঁদপুর নৌ রুটে নতুন করে যুক্ত হল জাহাজের 19 জন পাইলট। এতে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি এবং নৌপথে দুর্ঘটনা হ্রাস পাবে বলে জানিয়েছেন চাঁদপুর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মাহফুজুল আলম মোল্লা। গত 4 জানুয়ারি 19 জন পাইলটকে চাঁদপুর অঞ্চলে পদায়ন করায় এ রুটে এখন মোট পাইলটের সংখ্যা হল 63 জন। মূলত নৌপথে পণ্যবাহী জাহাজ, লাইটার জাহাজ, ওয়েল ট্যাঙ্কার ও কোস্টার জাহাজ চলাচলে সঠিক পথ নির্দেশনা দেয় পাইলটরা। 1 জানুয়ারি পাইলট সংকট নিয়ে এনটিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এরপরে নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ। নাটোরে শুরু হয়েছে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ ও নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকারের নেতৃত্বে সড়ক বিভাগের কর্মীরা নাটোর শহরের প্রধান সড়কের উভয় পাশে সড়ক বিভাগের রাস্তা, ফুটপাত ও জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে। এর আগে আদালতের নির্দেশে 166 জন অবৈধ দখলদারকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে নোটিশ জারি করে সড়ক বিভাগ। নির্ধারিত সময় পার হওয়ার পর আজ থেকে শুরু হয় অভিযান। দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয়ের মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে ভারতে থাকার মেয়াদ কতদিন বাড়ানো হয়েছে সেই বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। সংবাদ মাধ্যমটি বলছে, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে। তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি, কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেবার সুযোগ নেই। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের ফেরত চাবার মধ্যেই তার ভারতে থাকার মেয়াদ বাড়ানোর এই খবর পাওয়া গেল। গত 23 ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে নোট ভার্বাল পাঠায় বাংলাদেশ। তবে সেটি জবাব এখন পর্যন্ত দেয়নি নয়াদিল্লি। শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদেরকে মুখোমুখি হয়ে তিনি এই তথ্য জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। এই বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তিনিও বিষয়টি পত্রিকার মাধ্যমে জেনেছেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। গত 23 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে আজকে এটা আগে জানতাম না, পত্রিকা দেখে জেনেছি, এটুকুই। আসলে আমার কিছু বলার নেই। জবাবও তো পাইনি, এটা থেকে যদি একটু বলতেন যে সেই বিষয়ে। জবাব তো পাইনি, এটা তো আপনারা জানেনই। গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভী। সকালে রাজধানী গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। তার অভিযোগ, আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশার ব্যত্যয় ঘটিয়েছে সরকার। মুদ্রণ ব্যবসার সাথে শেখ হাসিনার ঘনিষ্ঠজনেরা জড়িত আছেন অভিযোগ করে রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য দায় এড়ানো মন্তব্য। এছাড়াও যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচার এবং শেখ হাসিনার দোসরদের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানান তিনি। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। রাজউক থেকে প্লট গ্রহণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। একই সাথে তিনি জানান, ওয়াসার নিয়োগে নিয়মভঙ্গের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান সহ 10 জন এবং অর্থ আত্মসাতের অভিযোগে এস আলমের 2 ছেলে সহ 54 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে 60 কাঠার প্লট পরিবারের নামে বরাদ্দ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের অনুসন্ধান দল এ নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে। বিশেষ করে রাজউকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। এছাড়া ইসলামী ব্যাংক জুবিলি রোড শাখা চট্টগ্রাম থেকে 993 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের 2 ছেলে সহ 54 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। আর দিনাজপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, আহসানুল আলম সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালক সহ 54 জন কর্মকর্তা, ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য সহ বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এছাড়া ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের জ্ঞাত আয় বহির্ভূত 7 কোটি 73 লাখ টাকার সম্পদ অর্জন ও 466 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের দায়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন। সাদেক খানের স্ত্রী ফেরদৌসী খানের 151টি ব্যাংক হিসাব ও 5 কোটি 98 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 72 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের সত্যতাও মিলেছে দুদকের অনুসন্ধানে। ফাহিম সাদেক খানের 70টি ব্যাংক হিসাবে 36 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার 7 দফা দাবি অন্তর্ভুক্ত করে 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। আজ রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে লিফলেট বিতরণকালে এসব দাবি জানান সংগঠন দুটির নেতারা। শুধুমাত্র ফ্যাসিস্ট সরকারের বিদায় নয়, গত 53 বছরের শোষণ, বৈষম্যমূলক রাজনৈতিক ব্যবস্থা বিলোপের লক্ষ্যেই মূলত 24-এর অভ্যুত্থান সংগঠিত হয়েছে বলে উল্লেখ করেন তারা। বিস্তারিত জোনায়েদ আল হাবিবের রিপোর্টে। সংবিধান বাতিল, গণপরিষদ নির্বাচন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সহ 7 দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার দুপুরে নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংবিধানে স্থান দেওয়ার দাবি জানান।
সংবিধানের কোনো একটা জায়গা লিপিবদ্ধ থাকুক, তাহলে ৭১ যেমন আমাদের শেকড় হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, ২৪ও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে। ছাত্র জনতার ৭ দফা দাবি অন্তর্ভুক্ত করে ১৫ জানুয়ারির মধ্যে ডিক্লারেশন অব জুলাই রেভলিউশন ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা শহরের টাউন হল মাঠে জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যারা এই ফেসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, ১৫ জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। এদিকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে জনমত গঠনে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও যাত্রাবাড়ি এলাকায় লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় তারা বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেরণায় মানুষকে উজ্জীবিত করতেই মূলত তারা এ লিফলেট বিতরণ করছেন। বাংলাদেশ পুনর্গঠনের জন্য সকলকেই আগায় আসতে হবে এবং এই আগায় আসার মুহূর্তে যদি কোনো ধরনের বাধা বিপত্তি তৈরি হয় সেগুলো আমরা আলোচনার টেবিলে সমাধান করতে পারি এবং এগুলো নিয়ে জাতীয় ঐক্যমত্যের জায়গা থেকে কোনো ধরনের বড় বিভক্তি তৈরি করার কোনো সুযোগ নেই। জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও দোসরদের বিচার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ সহ ৭ দফা যৌক্তিক দাবি অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য এরই মধ্যে সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনটির নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ৪,২৪৬ কোটি ৭২ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর ভেতরে সরকারি অর্থায়ন ৩,৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা। একনেকের চেয়ারপারসন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আজ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। একনেক সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদেরকে ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পরই যাচাই বাছাই করে নতুন প্রকল্প নিচ্ছে। মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণে আসেনি স্বীকার করে উপদেষ্টা বলেন, রেমিটেন্সের প্রবৃদ্ধি বাড়ছে, ফলে তা অর্থনীতির গতিকেও বাড়াবে। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নিরপরাধ সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরি হারানো সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকারের আহ্বানে শহীদ মিনার এলাকায় জড়ো হয় বিডিআর পরিবারের সদস্য সহ কয়েক হাজার ছাত্র জনতা। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করে তারা। শাহবাগ থানার সামনে পদযাত্রা থামিয়ে দিলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের স্মারকলিপি দেয় ৯ সদস্যের প্রতিনিধি দল। স্মারকলিপিতে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত পুনঃতদন্ত কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আগামীকাল কোর্টে শুনানি আছে। আমরা চাই সেখানে ন্যায় বিচারের প্রতিফলন দেখতে। যদি ন্যায় বিচারের প্রতিফলন সেখানে আমরা না দেখতে পাই, তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। দর্শক, এই বিষয়ে আরও জানতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা তার সাথে সরাসরি যোগাযোগ করছি। প্রিন্স, বিডিআর সদস্যরা কি এখনও শহীদ মিনারে অবস্থান করছেন? আমাদেরকে জানাবেন।
হ্যাঁ, নাহিদ, বিডিআরের সদস্যরা এখনও শহীদ মিনারে অবস্থান করছেন। তাদের পরিবারের সদস্যরাও শহীদ মিনারে এসেছেন। তারা সন্ধ্যায় তারা জানিয়েছিলেন যে আগামীকালকে শুনানি আছে, সেখানে যদি কোনো ধরনের তাদের পক্ষে যদি কোনো বার্তা না আসে, সেক্ষেত্রে তারা শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করবেন, সেটি তারা বলছিলেন। তো এখনও দেখতে পাচ্ছি যে শত শত বিডিআর পরিবারের সদস্যরা এবং বিডিআরের সদস্যরাও কিন্তু তারাও এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ ঢাকার বাইরে থেকে এসেছেন এখানে। এবং তারা বলছেন যে বিডিআর যে সংস্কার কমিশন রয়েছে, সে কমিশন এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি যে তাদের চাকরিতে পুনর্বহাল, তাদের যে ঘটনাগুলো তদন্ত, সেগুলো এখনও শেষ হয়নি। তো সব কিছু মিলিয়ে কিন্তু তারা 7 দফা দাবি নিয়ে তারা মূলত আজকে সেই প্রধান উপদেষ্টার বাসভবনে তারা গিয়েছিলেন বিকেলবেলা, কিন্তু সেখান থেকে কোনো বার্তা আসেনি। উপদেষ্টা ছিলেন না, সেই বিষয়ে তারা জানিয়েছিলেন যে উপদেষ্টাকে না পেয়ে সেখান থেকে ফিরে আসেন তারা। তারপর তারা জানিয়েছেন যে আগামীকালকে তারা যদি সঠিক বার্তা না পায়, সেক্ষেত্রে তারা শাহবাগ ব্লকেড কর্মসূচি তারা পালন করবেন। তো আজকে তারা এখনও সেই শহীদ মিনারে আছেন। শাহবাগ থেকে সন্ধ্যায় এখানে শহীদ মিনারে মুভ করেন তারা। তো সেখানে দূর দূরান্ত থেকে এসেছেন, সবাই পরিবার নিয়ে কেউ এসেছেন। তারাও সকল সদস্যরা কিন্তু মূলত সেই শাহবাগে সেই এখন শহীদ মিনার অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সামনে তারা বসে আছেন। 8টার সময় আবার তারা জানিয়েছেন যে কিছু ঘোষণা তারা পত্র তারা পেশ করবেন সেখানে। তারা যেটি বলছেন যে 834 জন বিডিআরের সদস্যরা কিন্তু এখনও কারাবন্দী আছেন, সেগুলো এখনও মুক্তি তারা পাচ্ছেন না। তো তাদের মামলাগুলো এখনও চলছে এবং তারা যে ক্ষতিপূরণের কথা বলছিলেন, যে ক্ষতিপূরণের বিষয়গুলো, সেগুলো কিন্তু এখনও সরকার সেগুলো এখনও কার্যক্রম শুরু করেনি। তো সব কিছু মিলিয়ে কিন্তু তারা সারা রাত অবস্থান করবেন এখানে, এবং যতদিন তারা রায় না পাবেন, সঠিক বিচার না পাবেন, ততদিন পর্যন্ত তারা মূলত এই অবস্থান কর্মসূচি পালন করবেন, সেটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ। আমরা জানছিলাম বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচির খবর। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশে চালের কোনো সংকট নেই, তবে মজুতদারির কারণে দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। একই সাথে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাগর চুরির খেসারত মানুষকে দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি বলেন, 16 বছরের ক্ষতি পুষিয়ে নিতে শিল্প খাতে বিদ্যুৎ এবং গ্যাসের দাম বৃদ্ধি এবং বিভিন্ন খাতে কর বাড়ানো হয়েছে। রাজধানীতে পৃথক 2টি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেজবা হাসানের রিপোর্ট। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নানামুখ উদ্যোগ নেওয়া হলেও বাজার নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এমনকি ভরা মৌসুমেও অস্থির হয়ে উঠেছে চালের বাজার। গত 5 মাসে কয়েক দফায় 10 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। ভরা মৌসুমেও বাজারের এই অস্থিরতার কোনো যৌক্তিক কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি বলেন, মূল্য বৃদ্ধির কারণ খোঁজার চেষ্টা করছে সরকার। বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। এদিকে আন্তর্জাতিক গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মালিকরা বলেন, অযৌক্তিকভাবে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কোনো রকম আলোচনা ছাড়াই সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তারা। আমাদের কাছে আসলে এখনো 70 টাকা বা 75 টাকা পার ইউনিট পড়বে, এটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। তবে স্বৈরাচার সরকারের নৈরাজ্যের খেসারত সবাইকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেন শেখ বশিরউদ্দিন। অর্থনৈতিক যে নৈরাজ্য হয়েছে, 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। এই যারা পাচার করেছে, যারা এই অন্যায়গুলো করেছে, এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে, আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে। এ সময় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর না হয়ে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়ার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। আমি আপনাদেরকে সমীরবদ্ধভাবে মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। চালের বাজারে সিন্ডিকেট ভাঙতে মজুদ বিরোধী সব আইন প্রয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরের সচিবালয়ে কথা বলেন তিনি। বর্তমানে 12 লাখ টনেরও বেশি চাল গমের মজুদ আছে, তাই দাম বাড়ারও
কারণ দেখছেন না। জনপ্রশাসনে অস্থিরতা, দাবি দেওয়া আদায়ের চাপ সহ নানা কারণে দায়িত্ব নেবার 5 মাসে অন্তর্বর্তী সরকারের জন্য পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও সংকট মোকাবেলায় প্রস্তুতি আছে বলে আশ্বস্ত করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকনউদ্দিন। আমনের ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম। টিসিবির হিসেবেই শেষ এক সপ্তাহে কেজিতে চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। সেপ্টেম্বরের বন্যা দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন, চালের মজুদ আরও বাড়াতে আমদানিতে জোর দিয়েছে সরকার। সরকারিভাবে যেটুকু আমদানি করার কথা, আমরা বাই দিস টাইম 2.5 লক্ষ মেট্রিক টন হচ্ছে আপনার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র মাধ্যমে এবং 1 লাখ টন বার্মা থেকে G2G ভিত্তির মাধ্যমে এটা কনফার্ম হয়ে গেছে। আর 50,000 টন পাকিস্তান থেকে আমাদের আলোচনা কনক্লুড হয়েছে, যে 2.5 লক্ষ টন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করা হয়েছে, সবটাই ভারত থেকে। ডলার সংকটে চাল আমদানিতে এলসি খুলতে কিছুটা সমস্যা হলেও বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিচ্ছে বলে জানান খাদ্য উপদেষ্টা। বলেন, কড়া নির্দেশ দেয়া হয়েছে মজুতদারদের সিন্ডিকেট ভাঙতেও। মজুদ বিরোধী যত আইন আছে এগুলি যাতে প্রয়োগ করা হয় তার জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের 5 মাসে বিধ্বস্ত প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে বলে জানান খাদ্য উপদেষ্টা। মনে করেন 15 বছরের দলীয়করণ জনপ্রশাসনে অস্থিরতার অন্যতম কারণ। আসলে গত 15-16 বছরে আমরা একটা সিস্টেমটাকে, টোটাল সিস্টেমটাকে এমন একটা মানে রন্ধ্রে রন্ধ্রে দলীয়করণে একটা ছাপ পড়ে গেছে। অনেকেই আছেন সুবিধা বঞ্চিত, তাদেরকে এই সরকার পদোন্নতি দিয়েছে, মানে সাবেক বাকিয়া বেতন ভাতা সহ অনেক কিছু দিয়েছে, আরও কিছু নিষ্পত্তির অপেক্ষায় আছে। কিছুটা গভর্নমেন্ট চালানো একটা চ্যালেঞ্জিং ব্যাপার, বিভিন্ন সময় বিভিন্ন সংকট আসবে, এই সংকটকে মোকাবিলা করার জন্য আমরা তৈরি আছি। দেখা যাক। দাবি করলেই মানা হবে এমন অবস্থায় সরকার নেই বলেও জানান আলী ইমাম মজুমদার। কেউ কেউ এটা সুযোগটা নিতে চাচ্ছেন, কিন্তু এখন কিন্তু প্রথম থেকে যেরকম ভাবে গিয়ে হতো এখন কিন্তু ঢালাভাবে মানা হচ্ছে না। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত ঘেঁষে ভারতের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে টানা 2 দিনের উত্তেজনার পর অবশেষে নির্মাণ কাজ বন্ধ করেছে বিএসএফ। দুপুরে বিজিবি এবং বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে উভয় পক্ষের এই সমঝোতা হয়। চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বৈঠক শেষে জানান, শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের চৌকা সীমান্ত এলাকায় 5 থেকে 6 মাস আগে কাঁচা রাস্তা নির্মাণের পর সম্প্রতি কাটা তারের বেড়া নির্মাণ কাজ শুরু করে বিএসএফ। এ নিয়ে গত 2 দিন বিজিবি এবং বিএসএফ এর মধ্যে 2 দফা পতাকা বৈঠক হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি এই দুই বাহিনী। বুধবার উভয় বাহিনী ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বেড়া নির্মাণ কাজ বন্ধ থাকবে বলে সমঝোতা হয়েছে। গত 6 জানুয়ারি সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর সদস্যদের পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তের জনসাধারণও জড়ো হয়। এতে উত্তেজনা আরও বেড়ে যায়। ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না। এই এলাকায় যে একটা উত্তেজনা বিরাজ করছে, তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, বিজিবি সীমান্তে অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করছে, আমাদের টহল জোরদার করা আছে, আমাদের যথেষ্ট জনবল আছে। আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি, এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপত্তা। সারা দেশে আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও কমবে, ফলে বাড়বে শীতের তীব্রতা। এছাড়া মাঝারি থেকে ঘন কুয়াশাও পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। দেশের অধিকাংশ জায়গাতেই ঘন কুয়াশা থাকবে। আজ আবারও মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায়। চারদিকে ঢাকা পড়েছে কুয়াশার চাদরে। বাতাস ঠান্ডা, সূর্য উঠতেছে না, কাম কাজে যাওয়া যায় না। এই অঞ্চলে যে এতটা ঠান্ডা পড়তেছে, যাতে বাচ্চারাও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। এটি যশোরে রেকর্ড করা হয়েছে। কিছু কিছু জায়গাতে মেঘ এবং ঘন কুয়াশা, এই দুয়ে মিলে দেশে তেমনভাবে সূর্যের দেখা মিলেনি, ফলে মানুষকে একটা দীর্ঘ সময়
অল্প তাপমাত্রার মধ্যে অবস্থান করতে হওয়ার কারণে মানুষের মধ্যে শীতের যে অনুভূতি, সেই শীতের অনুভূতির তীব্রতাটা বেশি ছিল। আগামীকাল এবং পরশুদিন এই 2 দিনের মধ্যে দেশের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমাঞ্চলের কিছু কিছু জায়গাতে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এটি ক্ষণস্থায়ীভাবে 1 থেকে 2 দিন। দাবি আদায় রাজপথ দখল করে জনভোগান্তি সৃষ্টি না করে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়। বিশেষ করে মিরপুর এয়ারপোর্ট রোড এবং রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। তিনি বলেন, 5 আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল, তবে সেগুলো থেকে উত্তরের চেষ্টা চলছে। গত 15 বছরের আচরণ থেকে পুলিশ বের হতে চায় উল্লেখ করে তিনি বলেন, একসাথে 40,000 পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয়। ছিনতাই রোধে ডিএমপি কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার। রাস্তা যদি বন্ধ হয়ে যায়, পুরো শহর অচল হয়ে যায়। আমরা এই সমস্যা প্রতিনিয়ত ফেস করছি, সম্মুখীন হচ্ছি। তাই আমার অনুরোধ, আপনারা দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ, অডিটোরিয়াম, সভাস্থল বেছে নিন এবং যথাযথ কর্তৃপক্ষকে সেখানে ডেকে টেবিলে সমস্যার সমাধানের চেষ্টা করুন। পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কর্মবিরতি পালনকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন বলেন, জরুরি পরিষেবা হিসেবে পরিবহন, বিদ্যুৎ, চিকিৎসা, পরীক্ষা, পানি এবং নিরাপত্তা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতির আওতার বাইরে রাখা হয়েছিল। তাছাড়া বাকি সব কর্মকর্তা কর্মচারী পূর্ণ কর্মবিরতি পালন করেছে।